ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাস থেকে শুরু করছি আজকে পেজ নাম্বার 71 এনসিইআরটি বইয়ের। যারা আগের ভিডিও মিস করে গেছো তারা অবশ্যই দেখে নেবে, আর অন্যান্য টপিকের ভিডিওগুলোও দেওয়া রয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাবে বা আমার মেল আইডিটাও দেওয়া থাকে নিচে, সেখানেও জানাতে পারো। শুরু করছি পুষ্পবিন্যাস। পুষ্প একটি পরিবর্তিত বিটপ, যেখানে বিটপের অগ্রস্থ ভাজক কলা পুষ্প সৃষ্টিকারী ভাজক কলায় পরিবর্তিত হয়। পর্বমধ্যগুলো সম্প্রসারিত হয় না এবং এর অক্ষ সংকুচিত হয়ে যায়। পুষ্পাক্ষের শীর্ষভাগ থেকে বিভিন্ন ধরনের পুষ্পপত্রগুলো ক্রমানুযায়ী সজ্জিত পর্বে পাতার পরিবর্তে পার্শ্বীয়ভাবে উৎপন্ন হয়। যখন একটি বিটপের অগ্রভাগ ফুলে রূপান্তরিত হয় তখন এটি সর্বদা একক পুষ্পী হয়। মঞ্জুরিদণ্ডের উপর ফুলের সজ্জা রীতিকে পুষ্পবিন্যাস বলে। মঞ্জুরিদণ্ডের শীর্ষভাগ ফুলে পরিণত হয়েছে কিনা বা মঞ্জুরিদণ্ড অবিরত বেড়ে চলেছে কিনা তার ওপর ভিত্তি করে পুষ্পবিন্যাস দু রকমের হয়, অনিয়ত ও নিয়ত পুষ্পবিন্যাস। অনিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জুরিদণ্ড অবিরত বৃদ্ধি পায় এবং ফুলগুলো পার্শ্বীয়ভাবে উৎপন্ন হয় এবং অগ্রণমুখে মানে সামনের দিকে অগ্রণমুখে সজ্জিত থাকে। নিয়ত পুষ্পবিন্যাসে মঞ্জুরিদণ্ডের শীর্ষভাগ ফুলে পরিণত হয়, তাই এক্ষেত্রে মঞ্জুরিদণ্ডের বৃদ্ধি সীমিত। ফুলগুলো নিম্নমুখে উৎপন্ন হয়। তারপরেরটা থাকছে ফুল। পুষ্পবীজী উদ্ভিদের জননগত একক হলো ফুল। এটি উদ্ভিদের যৌন জননে সাহায্য করে। একটি আদর্শ ফুলের 4টি ভিন্ন ভিন্ন স্তবক থাকে এবং এরা পুষ্পবৃন্ত বা পেডিসেলের স্থিত শীর্ষভাগের উপর ক্রমানুসারে সজ্জিত থাকে। পুষ্পবৃন্তের এই স্থিত অংশটিকে পুষ্পাক্ষ বা থ্যালামাস বলে। এই স্তবকগুলো হলো বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। বৃতি ও দলমণ্ডলকে সাহায্যকারী স্তবক এবং পুংস্তবক ও স্ত্রীস্তবকে জনন স্তবক বা জনন অঙ্গ রূপে গণ্য করা হয়। লিলি ফুলের মতো কিছু কিছু ফুলে বৃতি ও দলমণ্ডল সুস্পষ্ট নয় এবং এদের পুষ্পপুট বলে। যখন কোনো ফুলে পুংস্তবক ও স্ত্রীস্তবক উভয়ই থাকে তখন তাকে উভলিঙ্গ ফুল বলে। অপরদিকে কোনো ফুলে কেবলমাত্র পুংকেশর বা কেবলমাত্র গর্ভকেশর থাকলে তাকে একলিঙ্গ ফুল বলে। প্রতিসাম্যের ভিত্তিতে ফুল দু ধরনের হতে পারে, বহু প্রতিসম, অরীয়ভাবে প্রতিসম যাকে বলা হচ্ছে, বা এক প্রতিসম বা যাকে দ্বিপার্শ্বীয় প্রতিসম বলা হচ্ছে। যে ফুলকে তার কেন্দ্র বরাবর যে কোনো অরীয়তলে ভাগ করলেই সমান দুটি অরীয় খণ্ডক পাওয়া যায় তাকে বহু প্রতিসম ফুল বলে। উদাহরণ হলো সরিষা, ধুতুরা, লঙ্কা এগুলো। যে ফুলকে তার কেন্দ্র বরাবর কেবলমাত্র একটি নির্দিষ্ট উলম্বতলে ভাগ করলেই সমান দুটি খণ্ডক পাওয়া যেতে পারে তাকে প্রতিসম ফুল বলে, যেমন মটর, গুলমোহর, শিম, কেসিয়া। কোনো ফুলকে তার কেন্দ্র বরাবর যে কোনো উলম্বতলে ভাগ করলেও যখন সমান দুটি অংশে ভাগ করা যায় না তখন তাকে অপ্রতিসম ফুল বলে, যেমন কলাবতী। একটি ফুল ত্রাংশক, চতুর্থাংশক বা পঞ্চাংশক হতে পারে যখন পুষ্পপত্রগুলো যথাক্রমে 3, 4 বা 5-এর গুণিতকে থাকে। যেসব ফুলের পুষ্পবৃন্তের গোড়ায় সংক্ষিপ্ত পাতার মতো অংশ অর্থাৎ মঞ্জুরি পত্র দেখা যায় তাদের মঞ্জুরি পত্র পুষ্প বলে এবং মঞ্জুরি পত্র বিহীন ফুলকে অমঞ্জুরি পত্র পুষ্প বলা হয়। পুষ্পাক্ষের উপর গর্ভাশয়ের অবস্থানের সাপেক্ষে বৃতি, দলমণ্ডল এবং পুংস্তবকের অবস্থানের উপর ভিত্তি করে ফুলগুলোকে গর্ভপাত, গর্ভকটি ও গর্ভশীর্ষ পুষ্প হিসাবে বর্ণনা করা যায়। গর্ভপাত পুষ্পে গর্ভপত্র শীর্ষে অবস্থান করে এবং অন্য পুষ্পপত্রগুলো তার নিচের দিকে সজ্জিত থাকে। এ ধরনের ফুলের গর্ভাশয়কে অধিগর্ভ গর্ভাশয় বলা হয়, যেমন সর্ষে, জবা, বেগুন। যে ফুলে গর্ভপত্র কেন্দ্রে অবস্থান করে এবং অন্য পুষ্পপত্রগুলো পুষ্পাক্ষের কিনারায় প্রায় একই তলে সজ্জিত থাকে তাকে গর্ভকটি পুষ্প বলে এবং এক্ষেত্রে ফুলের গর্ভাশয়টি অর্ধ-অধোগর্ভ প্রকৃতির।
যেমন খুবানি বা এপ্রিকট, গোলাপ, পিচ। গর্ভশীর্ষ পুষ্পের পুষ্পাক্ষের কিনারা গর্ভাশয়কে সম্পূর্ণরূপে আবৃত করে উপর দিকে বৃদ্ধি পায় এবং এটি গর্ভাশয় প্রাচীরের সাথে মিলে যায়। ফুলের অন্য স্তবকগুলো গর্ভাশয়ের শীর্ষ ভাগ থেকে উৎপন্ন হয়, তাই এ ধরনের গর্ভাশয়কে অধোগর্ভ গর্ভাশয় বলা হয়। পেয়ারা ও শসার ফুলে এবং সূর্যমুখীর প্রান্ত পুষ্পিকায় গর্ভাশয় অধোগর্ভ প্রকৃতির হয়। ফুলের বিভিন্ন অংশ বলছি, পার্টস অফ ফ্লাওয়ার। স্বাভাবিকভাবে প্রতিটি ফুলে সাধারণত 4টি স্তবক থাকে, এগুলো হলো বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক। বৃতি হলো ফুলের সবচেয়ে বাইরের স্তবক এবং এর অংশগুলোকে বৃত্তাংশ বলে। সাধারণত বৃত্তাংশগুলো সবুজ পাতার মতো হয় এবং কুঁড়ি অবস্থায় থাকাকালীন সময়ে আমরা দেখি এরা ফুলকে রক্ষা করে। বৃতি যুক্ত বৃতি মানে বৃত্তাংশগুলো পরস্পর যুক্ত এরকমও হতে পারে, আবার মুক্ত বৃতি মানে যেখানে বৃত্তাংশগুলো মুক্ত প্রকৃতির হয় সেরকমও আমরা দেখতে পারি। দলমণ্ডলের ক্ষেত্রে দলাংশগুলোর সমন্বয়ে দলমণ্ডল গঠিত হয়। পরাগযোগের জন্য পতঙ্গগুলোকে আকর্ষণ করতে দলাংশগুলো সাধারণত উজ্জ্বল বর্ণের হয়। বৃতির মতো দলমণ্ডল ও যুক্ত দল বা মুক্ত দল প্রকৃতির হতে পারে। দলমণ্ডলের আকৃতি ও বর্ণ উদ্ভিদ ভেদে অনেকটাই ভিন্ন ভিন্ন হয়। দলমণ্ডল নলাকৃতি, ঘণ্টাকৃতি, চোঙাকৃতি বা চাকার মতো আকৃতি বিশিষ্ট হতে পারে। পুষ্পপত্র বিন্যাস। পুষ্পমুকুলে বৃত্তাংশ বা দলাংশগুলোর একই আবর্তে উপস্থিত অন্য সদস্যদের সাপেক্ষে সজ্জারীতিকে পুষ্পপত্র বিন্যাস বলে। পুষ্পপত্র বিন্যাসের প্রধান প্রকারগুলো হলো প্রান্তস্পর্শী বা ভেলভেট, পাকানো বা টুইস্টেড, ইমব্রিকেট এবং ভ্যাক্সিলারি। যখন একটি আবর্তের বৃত্তাংশ বা দলাংশগুলো প্রান্ত দ্বারা একে অপরকে শুধুমাত্র স্পর্শ করে, অতিক্রম করে না, তাকে প্রান্তস্পর্শী বা ভেলভেট বলে। যেমন আকন্দ ফুলের বৃতি। যখন বৃত্তাংশ বা দলাংশের এক প্রান্ত পাশের বৃত্তাংশ বা দলাংশের এক প্রান্তকে অতিক্রম করছে এবং এইভাবে সংলগ্ন বৃত্তাংশ বা দলাংশের মধ্যে অতিক্রমণ ঘটে, তখন তাকে পাকানো বা টুইস্টেড পুষ্পবিন্যাস বলে। যেমন জবা, ঢেঁড়স, তুলা ফুলের পাপড়ি বা দলাংশ। যখন বৃত্তাংশ বা দলাংশের প্রান্তগুলো একটি অপরটিকে অতিক্রম করে কিন্তু এই অতিক্রমণ কোনো নির্দিষ্ট অভিমুখে ঘটে না, তাকে ইমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস বলে। যেমন ক্যাসিয়া, গুলমোহর, মটর এবং শিমের ফুলে 5টি দলাংশ বা পাপড়ি থাকে। সবচেয়ে বড় দলাংশটি দুটি পার্শ্বস্থ দলাংশকে অতিক্রম করে। এই দলাংশ দুটি আবার ভেতরের দিকের ক্ষুদ্রতম দলাংশদ্বয়কে অতিক্রম করে। এই ধরনের পুষ্পপত্র বিন্যাসকে ধ্বজক বা ভ্যাক্সিলারি পুষ্পপত্র বিন্যাস বলে। এই পর্যন্ত থাকছে আজকের পাঠটা। এর পরের দিন আমি পুংস্তবক থেকে শুরু করব। এছাড়াও আগস্টের প্রথম থেকে তোমরা কিন্তু প্রত্যেক কটা ভিডিওর নিচে যেরকম ভাবে ডেসক্রিপশন বক্স ফলো করো সেরকম ভাবে ডেসক্রিপশন বক্স তো ফলো করবেই, তার সাথে তোমাদের প্রয়োজনীয় যদি কোনো কোয়েশ্চেন দরকার হয় বা কোয়েশ্চেন আনসার দরকার হয় সেগুলোও তোমরা লিখে জানাবে, সেগুলো পেয়ে যাবে। আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত। গুড নাইট।